প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কপিলউদ্দিন ডিগ্রি কলেজের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ছোটন দেবনাথ, প্রভাষক রসায়ন, কপিলউদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা গত ক্লাসগুলোতে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যুগযোগে নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যুগযোগে ধারাবাহিক ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব অ্যালকিনের আরো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া। তার মধ্যে আমরা আজকে পড়ব মার্কনিকভের নীতি, বিপরীত মার্কনিকভের নীতি, অ্যালকিনে ওজন সংযোজন এবং সবশেষে অ্যালকাইন প্রস্তুতি নিয়ে। তো আমি আশা রাখছি যে তোমরা গত ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করেছো, দেখে ভালোভাবে লেখার চেষ্টা করেছো। আজকেও ঠিক একই কাজটি করবে, ভিডিওটি ভালোভাবে শুনবে এবং সাথে সাথে দেখে লেখার চেষ্টা করবে। আমরা মার্কনিকেভ নীতি সম্পর্কে পড়ব। মার্কনিকেভের নীতিতে বলা আছে যে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ায় বিকারক অণু ধনাত্মক অংশ সাধারণত অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনের অংশ নেওয়া কার্বনের যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে এবং বিকারকের ঋণাত্মক অংশ অপর কার্বনে যুক্ত হয়। আমরা যদি উদাহরণ দিয়ে লেখার চেষ্টা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। যেমন অপ্রতিসম অ্যালকিন হিসেবে আমরা লিখলাম প্রোপিন। প্রোপিনের সাথে যদি অপ্রতিসম বিক্রিয়ক আমরা যেমন হাইড্রোজেন ব্রোমাইডকে যদি যুক্ত করি, মার্কনিকেভের নীতির আলোকে কি হবে? আমরা বলছি যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক মানে হাইড্রোজেন ব্রোমাইডের দ্রুত বিক্রিয়ায় এই বিকারক অণুর ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন আয়ন, ঋণাত্মক অংশ হচ্ছে ব্রোমাইড আয়ন। এই বিকারক অণুর ধনাত্মক অংশ আমার এই অপ্রতিসম কার্বনের যে কার্বনটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এখানকার হাইড্রোজেন ঠিক ওই কার্বনেই যুক্ত হবে এবং ঋণাত্মক অংশ দ্বিবন্ধনের অংশ না কার্বনের যেটিতে কম সংখ্যক হাইড্রোজেন আছে, এই বিকারকের ঋণাত্মক অংশ ওই কার্বনে যুক্ত হবে। তাহলে আমরা যদি প্রোডাক্ট লিখতে চাই তাহলে CH3, এই কার্বনে যদি ব্রোমিন যুক্ত হয় তাহলে CHBr বন্ড CH3। ঠিক অন্যভাবেও যুক্ত হতে পারে। আমরা আগেই গত ক্লাসেই বলেছিলাম যে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ার প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে দুই ধরনের। কোনটা মেজর প্রোডাক্ট হবে এবং কোনটা মাইনর প্রোডাক্ট হবে তার ডিপেন্ড করবে আমার এই দুইটা রুলসের উপর। একটা হচ্ছে মার্কনিকেভের রুলস আর হচ্ছে বিপরীত মার্কনিকেভের রুলস। আমরা এখানে একটা প্রোডাক্ট পাইলাম। ঠিক একইভাবে যদি বিকারকের ধনাত্মক অংশ এখানে যুক্ত হয় মানে CH3 এই কার্বনে যুক্ত হলে CH2, ব্রোমিনটা এখানে যুক্ত হলে CH2Br। আমরা যদি নামকরণ করি এখানে এই প্রোডাক্টের নাম হচ্ছে, যেহেতু ব্রোমিনটা 2 নম্বর কার্বনে যেন ট্রু ব্রোমোপ্রোপেন, এটা ব্রোমিন 1 নম্বর কার্বন আছে, এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। নামকরণ লিখে ফেলি 2 ব্রোমোপ্রোপেন, এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। এখন মার্কনিকেভের নীতি অনুসারে আমার কোনটা মেজর প্রোডাক্ট? মার্কনিকেভের নীতিতে বলছে, আবার বলতেছি, সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সাথে যেমন প্রোপিন, এই প্রোপিনের সাথে অপ্রতিসম বিকারক যেমন হাইড্রোজেন ব্রোমাইড এই দ্রুত বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ তার মানে হাইড্রোজেন আয়ন, বিকারক অণুর ধনাত্মক অংশ সাধারণত অপ্রতিসম অ্যালকিনের, এই যে অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনের অংশ না কার্বন হচ্ছে এটা এবং এটা, তার মধ্যে এখানে দুইটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন। তো অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনের অংশ নেওয়া কার্বনের মধ্যে যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হয়। তার মানে এই দুইটার মধ্যে এখানে বেশি হাইড্রোজেন আছে, আমার বিকারকের ধনাত্মক অংশ আবার এখানে যুক্ত হবে। যদি যুক্ত হয় তখন তার মানে আমার 2 ব্রোমোপ্রোপেনটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট এবং 1 ব্রোমোপ্রোপেনটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তো মার্কনিকেভের নীতি অনুসারে এই প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা হচ্ছে 90% এবং এই প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা হচ্ছে 10%। তো এই মার্কনিকেভের নীতিকে আমরা তেলা মাথায় তেল দেওয়ার সাথেও তুলনা করতে পারি। কিভাবে? এই যে আমাদের দ্বিবন্ধনের অংশ কার্বনের মধ্যে এখানে একটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন, আমার এই অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত হাইড্রোজেন, ঋণাত্মক প্রান্ত ব্রোমাইড। এই আমার এই হাইড্রোজেন প্রান্তটা আবার ঠিক এই দ্বিবন্ধনের অংশ না কার্বনের মধ্যে যেখানে বেশি হাইড্রোজেন আছে হাইড্রোজেনটা ঠিক এখানেই যুক্ত হচ্ছে, এই যে যুক্ত হলো এখানে।
তাহলে যেখানে বেশি হাইড্রোজেন আছে ওইখানে আবার বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যুক্ত হয়। এই জন্য এই মার্কনিকের নীতিকে আমরা তেলা মাথায় তেল দেওয়ার সাথে তুলনা করি। বিপরীত মার্কনিকভ নীতি সম্পর্কে জানবো। বিপরীত মার্কনিকভের নীতি কিংবা খারাসের পারক্সাইড ফলাফল। তো বলা আছে বিপরীত মার্কনিকভের নীতির ক্ষেত্রে কিংবা খারাসের পারক্সাইড ফলাফলের ক্ষেত্রে আগের বিক্রিয়ায় জাস্ট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে স্বল্প পরিমাণ যৌগ পারক্সাইডের উপস্থিতি। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে স্বল্প পরিমাণ যৌগ পারক্সাইডের উপস্থিতিতে অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন প্রান্ত সাধারণত অপতিসম অ্যালকিনের দ্বিবন্ধনীয় অংশ নেওয়া কার্বনের মধ্যে যেটিতে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে। এর আগে একটি ছিল যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন। আর বিপরীত মার্কনিকভের নীতি কিংবা খারাসের পারক্সাইড ফলাফলের ক্ষেত্রে দ্বিবন্ধনীয় অংশ নেওয়া কার্বনের মধ্যে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে আমার বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন প্রান্তটা ওই কার্বনেই যুক্ত হবে। তার মানে এখানে তেলা মাথায় তেল দেওয়া না, এখানে হচ্ছে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে ঠিক ওই কার্বনেই হাইড্রোজেনটা যুক্ত হবে এবং অপর কার্বনে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়। তো আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে তোমরা সহজেই বুঝবে। অপতিসম অ্যালকিন হিসেবে আমরা প্রোপেনকে নিলাম, CH3CH ডাবল বন্ড CH2 প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইডের দ্রুত বিক্রিয়া। অবশ্যই আমাকে এই বিক্রিয়ায় লিখতে হবে কি যৌগ পারক্সাইডের উপস্থিতি। আগেই বলছে স্বল্প পরিমাণ যৌগ পারক্সাইডের উপস্থিতি, তার মানে R2O2 যৌগ পারক্সাইডের উপস্থিতিতে এর সাথে এর দ্রুত বিক্রিয়া অর্থাৎ অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন প্রান্ত আমার দ্বিবন্ধনীয় অংশ না কার্বনের মধ্যে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যাবে। অথবা বলতে পারি বিকারকের ঋণাত্মক অংশ দ্বিবন্ধনীয় অংশ না কার্বনের মধ্যে যেটিতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। আর ধনাত্মক অংশ যুক্ত হবে কোথায়? যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে। তার মানে CH3 এখানে যদি হাইড্রোজেন CH2 হবে, এখানে যাবে বিকারকের ঋণাত্মক অংশ। তার মানে এই প্রোডাক্টের নাম হচ্ছে 1-ব্রোমো প্রোপেন। এই 1-ব্রোমো প্রোপেন হওয়ার সম্ভাবনা 99.1%। আবার যদি আমি অন্যভাবে সংযোজন করি, এখানে ব্রোমিন গেল আর এই কার্বনে হাইড্রোজেন গেল, তার মানে 2-ব্রোমো প্রোপেন। এই প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা 0.9%। তার মানে মার্কনিকভের নীতির বিপরীত রূপ হচ্ছে খারাসের পারক্সাইড ইফেক্ট বা বিপরীত মার্কনিকভের নীতি। সেখানে বলা আছে যে স্বল্প পরিমাণ যৌগ পারক্সাইডের উপস্থিতিতে অপতিসম অ্যালকিনের সঙ্গে অপতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ অর্থাৎ হাইড্রোজেন প্রান্ত এই অপতিসম অ্যালকিনের যে কার্বনটিতে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে এবং বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ ব্রোমাইড অংশ দ্বিবন্ধনীয় অংশ না কার্বনের যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। এটা ছিল খারাসের পারক্সাইড ইফেক্ট অর্থাৎ বিপরীত মার্কনিকভের নীতি। তো আমরা মার্কনিকভের নীতি বিপরীত মার্কনিকভের নীতি পড়লাম। অ্যালকিন হিসেবে আমরা ইথিনকে নিলাম, ইথিন প্লাস ওজন। অবশ্যই এখানে কার্বন টেট্রাক্লোরাইডকে ব্যবহার করব। তার মানে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত অ্যালকিনের সাথে ওজনের দ্রুত বিক্রিয়ায় দ্রুত যৌগ অর্থাৎ ইথিলিন ওজোনাইড গঠন হবে। উৎপন্ন ইথিলিন ওজোনাইডকে আমরা যখন জিঙ্ক গুঁড়া সহ আদ্র বিশ্লেষণ করব তখনই কার্বনিল যৌগ পাওয়া যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যালকিনের সঙ্গে ওজনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বনিল যৌগ তৈরি করতে পারবো। তো ইথিলিন ওজোনাইডের স্ট্রাকচারটা ঠিক এমনই, যে সকল কার্বনই দ্বিবন্ধনে অংশ নিবে তাদের মধ্যেই ওজোনাইড গঠন হবে আর প্রতিটা কার্বনে দুইটা করে হাইড্রোজেন। এটার নাম ছিল ইথিলিন ওজোনাইড। কিংবা আমরা এখানে লিখতে পারি দ্রুত যৌগ লিখলেও হবে। উৎপন্ন যে ওজোনাইড সৃষ্টি হলো, উৎপন্ন ওজোনাইডকে আমি যদি জিঙ্ক গুঁড়া সহ আদ্র বিশ্লেষণ করি, জিঙ্ক গুঁড়া সহ আদ্র বিশ্লেষণ করলে আমরা কার্বনিল যৌগ পাবো। তো সেখানে কিভাবে হবে? জাস্ট
এই বন্ধনটা ভাঙবে, এখানে কার্বন অক্সিজেন এই বন্ধনটা ভাঙবে, এখানে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙবে। তাহলে এই পাশে থাকতেছে কি, এই পাশে থাকতেছে এইচ, আর এই কার্বনের সাথে থাকে CHO, ঠিক এখানেও HCHO। তো HCHO মানে হচ্ছে কি ইথানল, এটাও মিথানল। আমি ইচ্ছা করলে 2 অণু দিলেও হবে। আর এই অক্সিজেনের সাথে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালকিনের সঙ্গে ওজনের যৌথ বিক্রিয়ায় যৌথ যৌগ উৎপন্ন হবে। উৎপন্ন যৌথ যৌগকে জিঙ্গের সাহায্যে বিশ্লেষণ করলে আমরা কার্বনের যৌগ পাবো। এটা ছিল, আমরা এখানে ব্যবহার করছি ইথিন, তার মানে ইথিনের ওজোনালাইসিস করলে আমরা মিথানল পাবো। একইভাবে আমরা আরো অন্যান্য উদাহরণ দিয়ে লেখার চেষ্টা করব। তো আমরা একই প্রক্রিয়ায় ইথিনের পরিবর্তে এখন এখানে লিখলাম প্রোপিন, ঠিক একইভাবে এখানেও একটা যৌথ যৌগ হবে। ওই উৎপন্ন যৌথ যৌগের হাইড্রোলাইসিস করলে আমরা প্রোডাক্ট তৈরি করব। খুবই সিম্পল, জাস্ট একটু মনোযোগ দিলে আমরা সহজেই বুঝতে পারবো। আমরা এর আগে ছিল সেখানে ইথিন, অর্থাৎ এখানে আরেকটা দ্বিবন্ধনের অংশ নেওয়া কার্বনের মধ্যে এখানে 2টা হাইড্রোজেন ছিল, এখানে 2টা হাইড্রোজেন ছিল। এখন এখানে একটা হাইড্রোজেনের পরিবর্তে আমরা মিথাইল মূলক যুক্ত করলাম, তখন উৎপন্ন কার্বন যৌগটির নাম হয়ে গেছে প্রোপিন। এই প্রোপিনের সাথে ওজনের যৌথ বিক্রিয়া হবে প্রোপিলিন ওজোনাইড, অর্থাৎ সেটা না লিখলে আমরা জাস্ট যৌথ যৌগ লিখলেও হবে। তো তার মানে যখন আমরা প্রোপিলিন ওজোনাইড যখন হবে, সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে এই দ্বিবন্ধনের অংশ না কার্বনের মধ্যে কি কি আছে। দ্বিবন্ধনের অংশ নেই কার্বনের মধ্যে, এই কার্বনে আছে 2টা হাইড্রোজেন, আমি 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। আর এই কার্বনে আছে একটা হাইড্রোজেন এবং একটা মিথাইল মূলক, একটা হাইড্রোজেন এবং একটা হচ্ছে কি মিথাইল মূলক। তার মানে CH3, এই পাশে আছে CH3 CHO, আর এই পাশে আছে SCHO। তাহলে CH3 CHO এই যৌগটার নাম হবে কি ইথানল, এই যৌগটার নাম হচ্ছে ইথানল। আর এই পাশে আছে HCHO, এটার নাম হচ্ছে মিথানল। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই প্রোপিনের সাথে ওজনের যৌথ বিক্রিয়ায় আমরা প্রোডাক্ট পাবো ইথানল এবং মিথানল, ইথানল এবং মিথানল। একইভাবে আমরা বিউটিনের যৌথ মানে বিউটিনের সাথে ওজনের যৌথ বিক্রিয়া, অর্থাৎ বিউটিন 1 এর সাথে ওজনের যৌথ বিক্রিয়া করব। বিউটিন যদি আমরা লিখতে চাই বিউটিন 1, আরো একটা কার্বন বাড়িয়ে দিলে হয়ে যাবে বিউটিন 1, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এটা ছিল বিউটিন 1। তো আগের মতোই আমরা বলছি জাস্ট যে দ্বিবন্ধনের অংশ না কার্বনগুলোর মধ্যেই আমার ওজন যুক্ত হবে। ওজন যুক্ত হলো, এই কার্বনে থাকে 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন লিখলাম। এই কার্বনটিতে একটা হাইড্রোজেন এবং এখানে আছে ইথাইল মূলক, একটা হাইড্রোজেন আর একটা হবে কি ইথাইল মূলক। তার মানে CH2 CH3 ইথাইল মূলক লিখলাম। এই যৌথ যৌগের নাম হচ্ছে বিউটিলিন ওজোনাইড কিংবা যৌথ যৌগ লিখলাম। এই যৌথ যৌগকে জিঙ্গুরা সহ আজ বিশ্লেষণ করলে ঠিক আগের মতোই এই অংশটাতে ভাগ হবে, এই অংশটাতে ভাগ হবে। তো এই পাশে থাকে কি HCHO মানে মিথানল, আর এই পাশে থাকে CH3 CH2 CHO, তাহলে থাকতেছে কি CH3 CH2 CHO। কিন্তু এখানে কয়টা, 3টা কার্বন, তার মানে এটার নাম ছিল প্রোপানল। তো আমরা কি করলাম, ইথিন, প্রোপিন এবং এটা ছিল বিউটিন 1। এই বিউটিন 1 এই তিনটার সাথে ওজনের যৌথ বিক্রিয়া। এখন আমরা করব বিউটিন 2 এর সাথে ওজনের যৌথ বিক্রিয়া। বিউটিন 2 যখন আমরা লিখব, কার্বন সংখ্যা 4টি এবং 2 নম্বর কার্বনে দ্বিবন্ধনটা থাকবে। এটা হচ্ছে বিউটিন 2। এই বিউটিন 2 এর সাথে আমার ওজনের যৌথ বিক্রিয়া হলে যৌথ যৌগ হবে। আগে বলছি দ্বিবন্ধনের অংশ নেওয়া কার্বনগুলোর মধ্যেই ওজন যুক্ত হবে, এবং তার মানে এই কার্বনটিতে কি থাকবে আর হাইড্রোজেন এবং মিথাইল মূলক, তাহলে মিথাইল মূলক এবং হাইড্রোজেন। ঠিক এই কার্বনও হাইড্রোজেন এবং মিথাইল মূলক, হাইড্রোজেন এবং মিথাইল মূলক লিখলাম। তার মানে এটা ছিল একটা যৌথ যৌগ। এই যৌথ যৌগকে যখন আমরা জিঙ্গুরা সহ বিশ্লেষণ করব তখন কি উৎপন্ন হবে,
জিঙ্গুলার তার মানে আমরা যদি বলছি এই যে এই অংশটা যদি বন্ধনে ভাঙন ঘটে, এই পাঁচটি থাকে পাবো CH3CHO, CH3CHO, ঠিক এই পাঁচটি তো CH3CHO, তার মানে কয় অণু পাচ্ছি? 2 অণু, অর্থাৎ 2 অণু ইথানল পাচ্ছি। জিঙ্ক অক্সিজেনের সাথে এই জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। এটা ছিল বিউটিন 2 এর সাথে ওজনযুক্ত বিক্রিয়া। আমরা এখন করব এই বিউটিন 2 এর একটা সমাণু অর্থাৎ প্রোপিন 2 মিথাইল প্রোপিনের সাথে ওজনের যুত বিক্রিয়া করব। কার্বন সংখ্যা 4টি, এটা দিয়ে আমরা করব 2 মিথাইল প্রোপিন। এই প্রোডাক্টের নাম হচ্ছে 2 মিথাইল প্রোপিন। এই 2 মিথাইল প্রোপিনের সাথে ওজনের যুত বিক্রিয়া। আমরা আগেই বলছি এই যুত বিক্রিয়ার ক্ষেত্রে যে সকল কার্বন দ্বিবন্ধনে অংশ নেবে ঠিক ওই কার্বনটিতেই ওজন যুক্ত হবে। তাহলে দ্বিবন্ধনে অংশ নেওয়া কার্বন হচ্ছে দুইটা, এই দুইটা কার্বনই ওজন যুক্ত হবে। এই দুইটা কার্বনের ওজনের একটা আমরা এই স্ট্রাকচারটা লিখি। লিখলাম এই কার্বনটা থাকবে কি? দুইটা হাইড্রোজেন, আর এই কার্বনটাতে থাকবে দুইটা মিথাইল মূলক। এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক। তাহলে যৌথ যৌগ হলো। এই উৎপন্ন যৌথ যৌগ আমরা জিঙ্গুরা সহ আদ্র বিশ্লেষণ করব। তাহলে কি ধরনের প্রোডাক্ট পাবো আমরা? আমরা যদি এই অংশটাতে ভাগ করি, তাহলে এখানে থাকবে CH3CO CH3, CH3CO CH3, আর এই পাশে থাকবে HCHO। মানে এটার নাম ছিল মিথানল, আর সিএ মূলক মানে কিটোন মূলক আছে মিথেন, ইথেন, প্রোপেন, তার মানে এটা হচ্ছে প্রোপানল। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম এই অ্যালকিনের সঙ্গে ওজনের যুত বিক্রিয়া, অ্যালকিনের বিভিন্ন সদস্যের সাথে ওজনের যুত বিক্রিয়া দেখলাম। সেটা হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান অনুসারে আমার প্রোডাক্ট ভেরি করে, অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে দ্বিবন্ধনের অবস্থান অর্থাৎ অ্যালকিনে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। অ্যালকাইন প্রস্তুতি নিয়ে আমরা পরবর্তী ক্লাসেই পড়ব। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে বলে আশা রাখছি। আল্লাহ হাফেজ।